ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিজন যে কার্বন এত বেশি বা আমাদের চারপাশে আসলে কার্বনের পরিমাণটা এত বেশি বা অন্যান্য ম্যাটেরিয়ালের সাথে সে এত সহজে বিক্রিয়া করতে পারে। তো এই কারণে কার্বন হচ্ছে দ্য এলিমেন্ট অফ লাইফ। আচ্ছা, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের কার্বনকে ফাইবারে কনভার্ট করতে হবে। তো এখন আমরা মানে বলতে পারি আসলে যে আমরা তো এতদিন যে সব ফাইবার পড়ছি এগুলোতেও তো কার্বন ছিল, তাই না? পলিস্টারে কার্বন আছে, তারপর অ্যাক্রাইলিকে কার্বন আছে, তোমাদের পলিয়ামাইডে কার্বন আছে, তারপরে ইথিলিন, প্রোপিলিন, পলিইউরেথন সব জায়গায়ই কার্বন ছিল। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স যে আমরা এখন কার্বন ফাইবার পড়তেছি আর আগের এই ফাইবারগুলোর মধ্যে? দ্য ডিফারেন্স ইজ আগের ফাইবারগুলোতে কার্বনের সাথে কি হাইড্রোজেন ছিল, নাইলে নাইট্রোজেন ছিল, নাইলে অক্সিজেন ছিল, বিভিন্ন কিছু বিক্রিয়া করা অবস্থায় ছিল। বাট আমরা যে কার্বন ফাইবারটা নিয়ে পড়বো এটার স্পেশালিটি হচ্ছে এখানে দেয়ার ইজ নাথিং উইদাউট কার্বন, মানে কার্বন শুধুমাত্র কার্বন এলিমেন্টস ছাড়া, এই সি ছাড়া আর কিছু থাকবে না। তাইলে এইটা হচ্ছে আমাদের মেইন পার্থক্য। এখন তাইলে এই জিনিসটাকে আমরা পাবো কোথায়? এটা কি ডিরেক্ট আমরা কি একদম পিওর কার্বন পৃথিবীতে ওইভাবে আসলে পাওয়া মানে পসিবল না। কার্বন দেখা যায় কোনো না কোনো কারো না কারোর সাথে বিক্রিয়া করে আছে বা কারোর সাথে যুক্ত হয়ে আছে। তাইলে ওয়ান অফ দা ওয়ে হচ্ছে একটা মানে খুব সহজ উপায় হচ্ছে এরকম কিছু একটা নেওয়া, অর্গানিক বা হাইড্রোকার্বন বা এই টাইপের কিছু একটা নেওয়া যাতে কার্বনের সাথে অন্যান্য কিছু আছে, সেইটার থেকে নন কার্বন এলিমেন্ট যেগুলো আছে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলারে আমরা বের করে দিব। তাইলেই তো শুধু কার্বনটা থেকে যাবে, তাই না? পরে এটাকে আমরা ফাইবারে কনভার্ট করব। এইটা হচ্ছে ওয়ান অফ দা মানে কমন কনসেপ্ট। এইভাবেই আমরা কাজটা আসলে করব। তো ঘটনা হচ্ছে এইগুলারে আমরা বাইর করব কিভাবে, এটা হচ্ছে এখন চ্যালেঞ্জিং বিষয়। তো এটাকে বের করার জন্য আমরা যে পদ্ধতিটা ইউজ করব সেটার নাম হচ্ছে পাইরোলাইসিস। তোমরা হয়তো বা আগে নাম শুনছো বা জানি না নাম শুনছো কিনা। পাইরোলাইসিস গ্রিক ওয়ার্ড থেকে আসছে। পাইরো শব্দের অর্থ হচ্ছে আগুন, এটা জানো সবাই হয়তোবা। আর লাইসিস হচ্ছে সেপারেশন, অর্থাৎ আগুন দিয়ে সেপারেট করব, মানে হাই টেম্পারেচার দিয়ে এটাকে সেপারেট করব। আচ্ছা, তো এই জিনিসটাকেই আমরা এই পুরো চ্যাপ্টারে ম্যানুফ্যাকচারিং প্রসেসগুলা এইভাবেই আসলে দেখবো যে কার্বন ফাইবারটাকে আসলে কিভাবে আমরা তৈরি করব। তার মেইন কনসেপ্টটা হচ্ছে একটা ফাইবারকে আমরা নিব, সেটাকে অনেক হাই টেম্পারেচারে নিয়ে যাব, যার ফলে কার্বন ব্যতীত অন্যান্য যা আছে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন এগুলো হচ্ছে বের হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের কার্বন ফাইবার তৈরির মেইন কনসেপ্ট, মানে এক কথায় একদম বলতে গেলে। তো সেটাতে আমরা আস্তে আস্তে যাব, সমস্যা নেই। তো তার আগে একটু কার্বন ফাইবার সম্পর্কে জানি যে ফাইবারটা দিয়ে আসলে আমরা কি কি করতে পারি এবং ফাইবারের দরকারটা কেন বা আমরা এত কষ্ট করে কেন বানাইতেছি ফাইবারটা। তো ফাইবারটা নরমালি অনেক স্ট্রং একটা ফাইবার, থিন অর্থাৎ চিকন হয়, ক্রিস্টালাইন একটা ফিলামেন্ট অফ কার্বন চেইন। এখানে বলছি যে কার্বন ছাড়া আর কিছু থাকবে না, সো কার্বন চেইনের একটা ক্রিস্টালাইন একটা অর্ডার ওয়েতে মানে সুবিন্যস্ত একটা ফিলামেন্ট হচ্ছে আমাদের এই কার্বন ফিলামেন্ট। তো এইটা এক্সট্রিমলি স্টিফ, স্ট্রং এবং লাইট। এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার স্টিফনেস অনেক বেশি, মানে এটার ফ্লেক্সিবিলিটি একটু কম, তুমি সহজে একে ডিফর্ম করতে পারবে না। স্ট্রং মানে হচ্ছে টেনজাইল স্ট্রেংথ বা কম্প্রেসিভ স্ট্রেংথ দুইটাই খুব বেশি। লাইট ওয়েট মানে হচ্ছে এটার ওজন খুবই অল্প, শুধুমাত্র কার্বন থাকে, কার্বন ব্যতীত আর কিছু থাকে না। সো এটার ওজনও অন্যান্য ফাইবারগুলোর তুলনায় মোটামুটি কম। আচ্ছা, এটা অলরেডি বলছি, কম্পোস্ট অফ অনলি কার্বন অ্যাটমস। আর এইটার মানে বেসিক যে স্পেশালিটি সেটা হচ্ছে এইটা যে স্টিল, আমরা জানি যে স্টিল অনেক স্ট্রং একটা ম্যাটেরিয়াল। স্টিলের তুলনায় একটা কার্বন ফিলামেন্ট সেম ডায়ামিটারে 5 টাইমস স্ট্রঙ্গার। অর্থাৎ স্টিল যে পরিমাণ স্ট্রেংথ শো করে তার প্রায় 5 গুণ শক্তিশালী হচ্ছে আমাদের এই কার্বন ফাইবার। 2 টাইমস স্টিফার, স্টিফনেসের দিক থেকে চিন্তা করলে এটা 2 টাইমস, দ্বিগুণ। আর ওয়েটের দিক থেকে চিন্তা করলে 2/3 টাইমস লেস ওয়েট, অর্থাৎ ওয়েট হচ্ছে 3/1 ভাগ। তাইলে আমরা যদি একটা স্টিল ফাইবার নেই, সিমিলার ডায়ামিটার এবং লেন্থের একটা কার্বন ফাইবার নেই,
তাইলে আমরা এই পার্থক্যগুলো দেখতে পাবো যে কার্বন ফাইবার কি 5 টাইমস স্ট্রঙ্গার, 2 টাইমস স্টিফার, 2/3 টাইমস লেস ওয়েট, ওয়েট হচ্ছে কম। তাইলে এই ফাইবারটার স্পেশালিটি হচ্ছে এই জায়গাটায় যে কার্বন ফাইবারটা আসলে অনেক স্ট্রং, অনেক স্টিফ এবং অনেক লাইট ওয়েট একটা ম্যাটেরিয়াল, এবং এর কারণে আমরা অনেক জায়গাতে কার্বন ফাইবারকে ইউজ করে থাকি, নট অনলি অন টেক্সটাইল, অ্যাপার্ট ফ্রম টেক্সটাইল বা ফেব্রিক বা গার্মেন্ট টাইপের জিনিস বাদেও, যেমন হচ্ছে একটা গাড়ির বডি তুমি কার্বন ফাইবার দিয়ে তৈরি করতে পারো। কার্বন ফাইবার যেহেতু স্টিলের থেকেও বেশি স্ট্রং, তাহলে গাড়ির বডি তৈরি করলে কি ভেতরের যে ড্রাইভার সে হলে অলওয়েজ প্রোটেক্টেড। আবার এটা হচ্ছে হালকা অনেক। হালকা মানে কি, গাড়িকে চালাইতে তো ফুয়েল লাগে, তেল লাগে, ডিজেল লাগে বা গ্যাস লাগে, তাই না? তো একটা গাড়ি যত হালকা হবে তাকে কিন্তু চালাইতে তত কম পরিমাণে ফুয়েল লাগবে, তাই না? একটা ভারী জিনিসকে ধাক্কা দিতে বেশি এনার্জি লাগে, বাট একটা হালকা জিনিসকে যদি তুমি ধাক্কা দিতে চাও তাহলে এনার্জি অনেক কম লাগবে। তো যেহেতু স্টিলের থেকে প্রায় 3/1 ওয়েট, সো স্টিলের বডির একটা গাড়ি আর এই একটা গাড়ির মধ্যে যদি তুমি পার্থক্য করো তাহলে দেখা যাবে যে ওজন কমে গেছে প্রায় 3/1। সো এইটা হচ্ছে তার ওয়ান অফ দ্য স্পেশালিটি, যে আমরা ফুয়েল কনজিউম থেকে বাঁচতে পারি বা ফুয়েল কম কনজিউম হয় একটা যানবাহন তৈরির ক্ষেত্রে। সিমিলারলি আমরা এয়ারোস্পেসেও একে ইউজ করতে পারি। যেমন একটা রকেট যদি তুমি বানাও, একটা রকেটের মধ্যে কিন্তু মানে ওজনের একটা সিগনিফিকেন্ট পার্ট ক্যারি করে হচ্ছে তার ফুয়েল। ফুয়েলের জন্য আলাদা আলাদা কম্পার্টমেন্ট থাকে, সেই কম্পার্টমেন্ট গুলোতে যে ফুয়েল থাকে সেটার একটা ওজন থাকে, এবং এই ওজন নিয়ে এই রকেটকে মহাকাশে পাঠাইতে বিপুল পরিমাণ এনার্জি খরচ হয় বা গ্যাস খরচ হয় বা জ্বালানি খরচ হয়। তো এই জ্বালানির পরিমাণটাও আমরা কমাইতে পারি যদি আমরা রকেটের বডিটাকে এই কার্বন ফাইবার দিয়ে বানিয়ে দিতে পারি, তাই না? এটা পসিবল আর কি, এগুলা নিয়ে গবেষণা চলতেছে, আর এই কারণেই কার্বন এত স্পেশাল। কথা বোঝা যাচ্ছে তো নাকি? জি স্যার। আচ্ছা, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার মানে বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রেও কি স্যার মানে কার্বন ফাইবারটাকে ইউজ করা হয়? মানে অনেক জায়গায় শুনি যে হচ্ছে গ্লাস রিইনফোর্সড কার্বন ফাইবার বা এরকম। হ্যাঁ, কার্বন ফাইবারের যে কম্পোজিট আছে, কার্বন ফাইবারকে তুমি পিওরলি ইউজ করতে পারবা না, কারণ এটা অনেক এক্সপেন্সিভ একটা ফাইবার, অনেক টাকা পয়সা লাগবে আর কি। এটা আমরা দেখবো যে কেন এক্সপেন্সিভ। সো পিওরলি যখন তুমি বানাইতে যাবা পিওরলি কার্বন ফাইবার দিয়ে, তখন আসলে মানে এক্সপেন্সটা এত বেশি হয়ে যায় যে এটা আসলে লসের খাতায় চলে যায় আর কি, তোমার ইয়ের থেকেও। জি স্যার, তো মানে সেই ক্ষেত্রে টেক্সটাইলটাকে দেখলাম যে কম্পোজিট আকারে আর কি করা, হ্যাঁ, ডিফারেন্ট কম্পোজিট আকারে আকারে। ইউজ করা হয়, অর্থাৎ অন্য ম্যাটেরিয়ালের ভেতরে তুমি যদি কার্বনকে ফিলার হিসেবে ঢুকাই দিতে পারো, সেটাও দেখা যায় মোটামুটি ভালো রিইনফোর্সমেন্ট দেয়। অর্থাৎ ওই আমার বিল্ডিং এর জন্য যে যতটুকু স্ট্রেন দরকার তার থেকে বেটার স্ট্রেন দেয় আর কি। সো এই কারণে তাকে কম্পোজিট হিসেবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করে এখনো। জি স্যার। আচ্ছা, তো হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা একটু দেখি, এটা অনেক ইন্টারেস্টিং একটা বিষয় হিস্টোরিটা। 1860 সালে সর্বপ্রথম স্যার জোসেফ উইলসন নামে একজন সায়েন্টিস্ট ছিলেন। উনি হচ্ছে ইলেকট্রিক বাল্ব নিয়ে কাজ করতেছিলেন, ইনক্যান্ডিসেন্ট লাইট বাল্ব। এই বাল্বের ভেতরের যে টাংস্টেনের যে পার্টটা থাকে যেটা আর কি জ্বলে, ওই পার্টটা নিয়ে উনি হচ্ছে গবেষণা করতেছিলেন। তখন হচ্ছে নতুন নতুন এই যে টমাস আলভা এডিসন আর কি বাল্ব আবিষ্কার করছে, বা এটা নিয়ে তখন আর কি কাজ চলতেছিল। তো ওই জিনিসটা বানানোর জন্য উনি হচ্ছে অ্যাক্সিডেন্টালি একটা এরকম অর্গানিক কোন একটা ম্যাটেরিয়াল নিয়ে এটাকে হিউজ পরিমাণ মানে টেম্পারেচারের মধ্যে রাখছে বা এটাকে তাপ দিছে হিউজ পরিমাণে। তো তাপ দেওয়ার পর এক সময় দেখে যে এটা কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে, পরে পরীক্ষা করে দেখা গেছে এতে কার্বন ছাড়া আর কিছু নাই। তার মানে তখন তার মাথায় আইডিয়া আসলো, ওকে শুধুমাত্র কার্বন দিয়েও তো আসলে একটা ম্যাটেরিয়াল বা এরকম ফাইবার শেপের কিছু একটা তৈরি করা যায়। তো এইটা হচ্ছে তার মাথায় আসলো। তো এরপরে টমাস আলভা এডিসনও আসলে তার বাল্বের বিভিন্ন জায়গায় কার্বন ফাইবারকে ইউজ করার মানে কিছু প্রচেষ্টা চালাইছেন, এবং তখন আসলে কার্বন ফাইবার হবে কিনা এটা নিয়ে কোনো ইয়া ছিল না বা তারা জানতো না। বাট উনি করছিলেন কি, কটন এবং ব্যাম্বু এগুলা হচ্ছে ন্যাচারাল ফাইবার, তখন তো আসলে সিনথেটিক ফাইবার ওইভাবে আসে নাই বাজারে। সো
কটন, ব্যাম্বু এগুলাকে সে নিয়ে এটার মধ্যে কি সেলুলোজ থাকে, তো এইটাকে হিউজ টেম্পারেচারে মানে তাপ দিছে, তাপ দিয়ে অন্যান্য যে হাইড্রোজেন, অক্সিজেন এগুলোকে বের করে দিছে, এলিমিনেট করে দিছে, দেওয়ার ফলে থাকলো শুধু কার্বন। তো এইভাবে উনিও হচ্ছে পাইরোলাইসিসের মাধ্যমে কার্বনকে মানে সেপারেট করতে পারছিলেন। বাট এখানে একটা প্রবলেম ছিল যে আমাদের বর্তমানকার যে কার্বন ফাইবার গুলো, যেটা সিনথেটিক ফাইবার থেকে আমরা তৈরি করি, সামনে দেখব, এই ফাইবারের যে ক্যারেক্টারিস্টিক্স আর এই সেলুলোজ থেকে যে কার্বন আসে, এই ফাইবারের ক্যারেক্টারিস্টিক্সে অনেক পার্থক্য আছে। এই ফাইবার গুলো আসলে এতটা স্ট্রং বা এতটা স্টিফ বা এতটা লাইট ওয়েট হয় না, লাইক অ্যাজ তোমার বর্তমান কালের যে কার্বন ফাইবার গুলো আছে তার তুলনায়। কারণ কি? কারণ এরা হচ্ছে ন্যাচারাল সোর্স থেকে তৈরি, আর ন্যাচারাল সোর্স গুলো আসলে অতটা প্যারালালি কি মানে অতটা ওরিয়েন্টেড অবস্থায় থাকে না, এটা আমরা জানি। এর ভেতরে অনেক কিছুই থাকে, এবং ওই জিনিসগুলো যখন বের হয়ে যায় তখন এর ভেতরে ভয়েড সৃষ্টি হয়, ফাঁকা জায়গা সৃষ্টি হয়। আর ফাঁকা জায়গা সৃষ্টি হওয়া মানে কি আসলে অতটা স্ট্রেংথ সে ক্যারি করতে পারবে না, তার দুর্বলতা প্রকাশ পেয়ে যায়। সো ওই সময়ে কার্বনের আইডিয়াটা আসলে এলিমিনেটেড হয়ে গেছিল, কারণ তারা মানে দেখছিল যে ওকে এটা দিয়ে একটা ফাইবার হয়, কিন্তু ইট ইজ নট মানে নট নিয়ারলি এনাফ স্ট্রং টু ক্যারি আউট দ্য টেক্সটাইল রিলেটেড অ্যাক্টিভিটিস বা অন্যান্য অ্যাক্টিভিটিস। সো তারা হচ্ছে এটাকে আর কন্টিনিউ করে নাই, যেহেতু ন্যাচারাল ফাইবার থেকে তৈরি এবং এটার অত ভালো প্রপার্টি শো করতেছিল না। এরপরে প্রায় 100 ইয়ার্স লেটার ইউনিয়ন কার্বাইড ফার্মা টেকনিক্যাল সেন্টার নামে একটা ইনস্টিটিউটের সায়েন্টিস্ট ডক্টর রজার বেকন, উনি হচ্ছে প্রথম পেট্রোলিয়াম বেসড কার্বন ফাইবার তৈরি করে। মানে হচ্ছে যে আমাদের যে রিজেনারেটেড সেলুলোজ ফাইবার আছে রেয়ন নামে, যেটা এই রেয়নটাকে উনি হচ্ছে প্রসেস করে অ্যাক্সিডেন্টালি কার্বন ফাইবার বানিয়ে ফেলে, বা মানে কার্বন ফাইবারের মতো একটা শেপে চলে আসে। মানে উনিও এখানে পাইরোলাইসিস ইউজ করছেন, এবং অনেক হিটিং এর ফলে শুধুমাত্র কার্বনটা রয়ে গেছে। এখন এই রেয়নটা হচ্ছে তোমার ন্যাচারাল ফাইবারের থেকে একটু বেটার কোয়ালিটি শো করছে, কারণ এটা হচ্ছে কি রিজেনারেটেড ন্যাচারাল ফাইবার বা ন্যাচারাল সোর্স থেকে আমরা পাই। তোমরা জানো যে কেমিক্যাল ট্রিটমেন্ট করে আসলে ন্যাচারাল যে সেলুলোজ সেটাকে মডিফাই করে আমরা রেয়ন তৈরি করতে পারি। সো যেহেতু হালকা মডিফিকেশন হয়েছে, সো এটা তোমার এই পিওর সেলুলোজের থেকে বেটার প্রপার্টি শো করছে। সো এটার থেকে উনি আরেকটা আইডিয়া পাইছেন যে হ্যাঁ, তাইলে আসলে মনে হয় পসিবল যে ভালো কিছু তৈরি করা শুধুমাত্র কার্বন দিয়ে। এরপরে 1960 আরো 2 বছর পরে জাপানি সায়েন্টিস্ট আকিও শিন্ডো, উনি হচ্ছে এটা নিয়ে গবেষণা করতেছিল, এবং উনি সর্বপ্রথম এই যে পলিঅ্যাক্রাইলোনাইট্রেট বা পিএএন থেকে কার্বন ফাইবার বানায়। অর্থাৎ উনিও পাইরোলাইসিস করে, তবে উনার র ম্যাটেরিয়ালটা ছিল কি এই অ্যাক্রাইলিক ফাইবার, যেটা আমরা পড়ে আসছি অলরেডি। তো অ্যাক্রাইলিক ফাইবারটা দিয়ে কাজ করার পরে যেটা দেখা গেছে যে আমরা যে মডার্ন কার্বন ফাইবারটা এখন ইউজ করি, সেই জিনিসটা এই স্টেজে এসে পাওয়া গেছে। মানে আমরা এখন যে কার্বন ফাইবার ইউজ করি সেটার 90% কার্বন ফাইবারই এই পিএএন দিয়ে তৈরি, অ্যাক্রাইলোনাইট্রাইল ফাইবার দিয়ে তৈরি, এবং এইটার থেকে আমরা কার্বনের সর্বোচ্চ ভালো কোয়ালিটি এক্সট্রাক্ট করতে পারছি এখন পর্যন্ত। 1963-তে আরো 3 বছর পরে ব্রিটিশ সায়েন্টিস্ট ওনারা হচ্ছে একটা প্রসেস আবিষ্কার করছে, মানে কার্বন ফাইবার বানানোর প্রসেসটাকে স্ট্যান্ডার্ডাইজ করছে, আর কিছু না। বাট আমরা এখন এই ফাইবারটাকেই কার্বন ফাইবার হিসেবে ইউজ করি অলমোস্ট 90% ক্ষেত্রে। এবং আমরা যে ম্যানুফ্যাকচারিং প্রসেস প্রপার্টিজ গুলা দেখবো সামনে, সেটা হচ্ছে এই ফাইবারেরই, পিএএন বেসড কার্বন ফাইবার যেটা। সো এইটার আবিষ্কার কাল হচ্ছে 1960। এই জাপানিজ সায়েন্টিস্ট উনি হচ্ছে এই মডার্ন কার্বন ফাইবারটাকে আবিষ্কার করছে, যেটা হচ্ছে তোমার কি বলে অ্যাক্রাইলোনাইট্রাইল বেসড কার্বন ফাইবার, সিএফ ফ্রম অ্যাক্রাইলিক। আর এছাড়াও আরেকটা আছে রেয়ন বেসড কার্বন ফাইবার, যেটা হচ্ছে 1958 সালে আবিষ্কার হয়েছিল। আর অ্যাক্রাইলিক বেসড যে কার্বন ফাইবার, এটার একটা কমার্শিয়াল নাম আছে ওরলন। এই ওরলন ফাইবার নামে একে সবাই চেনে আর কি।
বাজারে পরিচিত। তো এই ছিল মোটামুটি তার হিস্ট্রি। এখানে একটা জাস্ট মানে পিক্টোরিয়াল ইয়া দেখানো হয়েছে হিস্ট্রিটা আস্তে আস্তে কিভাবে কার্বন ফাইবার আবিষ্কার হয়েছে। এখানে কিছু কোম্পানির নাম দেওয়া আছে যারা কার্বন ফাইবার নিয়ে কাজ করে, জোলটেক, মিস্টুবিশি, টোরে, তারপরে হচ্ছে হেক্সেল। এগুলো হচ্ছে প্যান বেসড কার্বন ফাইবার, মানে ওই যে পলিঅ্যাক্রিলোনাইট্রিল বেসড। অর্থাৎ এখানেই আমাদের 90% কার্বন ফাইবার। আর বাকি 10% যারা অন্যান্য যে পিচ বেসড কার্বন ফাইবার নিয়ে তৈরি কাজ করে, এটা আমরা একটু পরে দেখবো হোয়াট ইজ প্যান বেসড এন্ড পিচ বেসড। পিচ বেসড এর সাথে প্যান বেসড এর পার্থক্য কোথায়, এটা আমরা একটু পরে বুঝতে পারবো আর কি। আচ্ছা, তো এরপরে আমরা কিছু প্রপার্টি এবং প্রপার্টি বেসড অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব কার্বন ফাইবারে। তো অলরেডি বলে ফেলছি কিছু কিছু জিনিস, যেমন কার্বন ফাইবার হচ্ছে অনেক স্ট্রং একটা ফাইবার, হাই স্ট্রেংথ টু ভলিউম রেশিও। এইটার মানে হচ্ছে আমরা যদি একটা রেশিও করি যার উপরে স্ট্রেংথ থাকবে, নিচে হচ্ছে ভলিউম থাকবে, এই রেশিওটা বেশি হবে কখন? আইদার যখন স্ট্রেংথ বাড়বে অথবা যখন ভলিউম কমবে, তাই না? এই দুইটা কন্ডিশনে এই জিনিসটার মান উপরের দিকে যাবে। তো আমরা যদি দুইটা ফাইবারকে নেই সিমিলার লেন্থের, সিমিলার ডায়ামিটারের, এইটা ধরো সামহাও অন্য একটা ফাইবার এবিসিডি, আর এটা হচ্ছে আমাদের কার্বন ফাইবার। তো এই দুইটার যদি আমরা স্ট্রেংথ টু ভলিউম রেশিও করি, অর্থাৎ এইটার যে ভলিউম আর এটার যে ভলিউম, ভলিউম তো দুইটার সেমই, তো এই দুইটাকে যদি আমরা আলাদা আলাদা ভাবে রেশিও করি, দেখা যাবে যে কার্বন ফাইবারের স্ট্রেংথ টু ভলিউম রেশিও কি ফার হায়ার দেন দিস ওয়ান। কারণ এইটার যে তোমার শেপ বা যে ভলিউম নিয়ে সে আছে, সেই ভলিউমে সে হচ্ছে এইটার তুলনায় অনেক বেশি স্ট্রেংথ শো করতেছে। সো এইখানে আমরা বলতেছি যে স্ট্রেংথটা ভলিউমের তুলনায় অনেক বেশি হওয়াতে আমাদের হাই স্ট্রেংথ টু ভলিউম রেশিও আসছে। সিমিলারলি আমরা যদি আরেকটা ফাইবার নেই যেটা এতটুকু মোটা, এতটুকু ঠিক, আর একটা কার্বন ফাইবার নেই, এটা হচ্ছে অন্য একটা ফাইবার এ, আর এটা হচ্ছে আমাদের কার্বন ফাইবার সি, এটা হচ্ছে এতটুকু সরু। এখন যদি আমরা স্ট্রেংথ টু ভলিউম রেশিও করি, তাহলে আমরা বলতে পারবো যে দুইটার যদি স্ট্রেংথ টু ভলিউম রেশিও সমান হয়, তাহলে আমরা কি বলতে পারবো যে এইটার ভলিউম কিন্তু অনেক বেশি, এই জন্য এটার স্ট্রেংথ অনেক বেশি। বাট সিমিলার স্ট্রেংথ আমরা পাচ্ছি এত কম ভলিউমে, তার মানে এইটার রেশিওটা হাই, হাই স্ট্রেংথ টু ভলিউম রেশিও। এই ক্ষেত্রে কি হয়েছে, ভলিউমটা কমার ফলে আমার এই ইয়ার মানটা বেড়ে গেছে, টোটাল রেজাল্টেন্ট স্ট্রেংথ টু ভলিউম রেশিওটা বেড়ে গেছে। ওকে, সো কার্বন ফাইবারের এই প্রপার্টিটা আছে। এরপরে এর ওয়েট হচ্ছে লো, এটা আমরা অলরেডি বলছি। স্টিফনেস হাই, অর্থাৎ একে তুমি খুব সহজে কি করতে পারবা না, ডিফর্ম করতে পারবা না, সে হচ্ছে রেজিস্টিং ফোর্স ক্রিয়েট করবে। টেনজাইল স্ট্রেংথ হাই, অর্থাৎ দুই দিক থেকে যদি তুমি তাকে টানো, সে হচ্ছে হাই স্ট্রেন দিবে, তাকে সহজে ছিঁড়তে পারবা না। টেম্পারেচার টলারেন্ট, অর্থাৎ এটা হাই টেম্পারেচার সহ্য করতে পারে। কেন করতে পারে এটা আমরা ইয়াতে জানবো, ম্যানুফ্যাকচারিং এর সময় দেখবো। কেমিক্যাল রেজিস্ট্যান্ট, এটা তো আমরা অলরেডি জানি যে মোটামুটি ম্যাক্সিমাম সিনথেটিক ফাইবারই কেমিক্যাল রেজিস্ট্যান্ট। লো থার্মাল এক্সপানশন, অর্থাৎ একে তাপ দিলে, ধরো একটা বরফকে তাপ দিলে কি সেটা পানি হয়ে যায়, পানি হইলে কি তার এক্সপানশন হয়, ছড়ায়া যায়, তাই না? বা সেটা যখন আরো বেশি তাপ দাও সেটা বাষ্পে পরিণত হয়ে আরো বেশি ছড়ায়া যায়। সো এই কাজগুলো হইতে পারে কার্বনের ক্ষেত্রে, বাট কার্বন আমাদের এক্সপানশন অত বেশি হয় না, সো সে অনেক হাই টেম্পারেচার সহ্য করতে পারে। আর লাস্ট অফ অল এটা হচ্ছে এক্সপেন্সিভ। এটা কেন এক্সপেন্সিভ এটা আমরা একটু পরে দেখবো ম্যানুফ্যাকচারিং এর সময়, বাট এটা নর্মাল ফাইবার গুলোর তুলনায় মোটামুটি বেশ ভালো রকমের এক্সপেন্সিভ। ইউজগুলা টেক্সটাইলে ইউজ হতে পারে, এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিতে ইউজ হতে পারে, মিলিটারিদের ওই যে বুলেট প্রুফ কিছু বানাইতে বা আর্মস বানাইতে ইউজ হতে পারে। এরপরে হচ্ছে তোমার এই স্পোর্টস ইকুইপমেন্ট যেমন সাইকেল, সার্ফিং বোর্ড, তারপরে হচ্ছে স্কেট বোর্ড, মোটর বাইক, এগুলা বানাইতে ইউজ হতে পারে। অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে ইউজ হতে পারে, সিভিল কনস্ট্রাকশনে ইউজ হতে পারে।
অনেক রকমের ইউজ আছে কার্বন ফাইবারের। আচ্ছা, তো কার্বন ফাইবারটা আসলে দেখতে কেমন এটা আমরা একটু জানার চেষ্টা করব। নরমালি একটা কার্বন ফাইবার কখনো একটা ফিলামেন্ট নিয়ে গঠিত হয় না। ওই যে আমরা বলছি যে মনোফিলামেন্ট মাল্টিফিলামেন্টের আইডিয়াটা, কার্বন ফাইবারের ক্ষেত্রে তুমি মনোফিলামেন্ট নিতে পারবা না, বা এটাকে ইউজ করা অনেক টাফ। কারণ হচ্ছে এইটা, এই চিত্র দেখে কি বুঝতেছো? স্যার অনেক থিন। অনেক থিন। এটা হচ্ছে আমাদের হিউম্যান হেয়ার, চুল, আর এটা হচ্ছে কার্বনের একটা ফিলামেন্ট। তাইলে আমরা বুঝতে পারতেছি কম্পারেটিভলি আসলে কতটা চিকন। আমরা চুলই দেখতে পাই না, আর কার্বন ফাইবার তো দূরের কথা। তো কার্বন ফাইবারের ডায়ামিটার হচ্ছে মাত্র 5 থেকে 8 মাইক্রোমিটার। এটা একদম চোখে দেখাই যায় না, 10⁻⁻6 মিটার আর কি, 1 মাইক্রোমিটার। তো এই কার্বন ফাইবার আসলে একা একা তুমি এই কারণেই ইউজ করতে পারবা না, কারণ একে দেখতেই পাবা না। সো এইটা থাউজেন্ডস অফ কার্বন ফাইবার যখন একসাথে বান্ডেল আকারে আসে, তখনই তাকে আমি একটা ফাইবার হিসেবে দেখতে পাই, বা এটাকে ফাইবার হিসেবে ইউজ করি। আচ্ছা, ভেরি থিন, থিনার দ্যান হিউম্যান হেয়ার, এটা বুঝলাম। দিস লাইট ওয়েট স্ট্র্যান্ড ক্যান টুইস্ট টুগেদার টু মেক ইয়ার্ন এন্ড ওভেন ইনটু ফেব্রিক। মানে অনেকগুলো ফাইবারকে একসাথে টুইস্ট করে তুমি সুতা বানাইতে পারো, অথবা একে ফেব্রিকে কনভার্ট করতে পারো। এগুলা নর্মাল কথাবার্তা। এখন ইন্টারনাল স্ট্রাকচারটা কেমন? বাইরের থেকে তো আমরা দেখলাম যে এরকম দেখা যায়, বাট ভেতরের স্ট্রাকচারটা আসলে কেমন? তো এইখান থেকেই আমাদের মেইন মানে কনসেপ্টটা ক্লিয়ার হওয়া শুরু করবে, যে হোয়াই কার্বন ফাইবার ইজ সো স্ট্রং, সো ক্রিস্টালাইন, সো ওরিয়েন্টেড, সো স্টিফ। এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আসলে কার্বন ফাইবারের কোত্থেকে আসছে, এটা আমরা এই ইন্টারনাল স্ট্রাকচারটা দেখে বুঝতে পারবো। আমরা সবাই গ্রাফাইটের সাথে পরিচিত। গ্রাফাইটের যে হেক্সাগোনাল রিং স্ট্রাকচার, এটা আমরা সবাই দেখছি ইন্টারমিডিয়েটে বা এসএসসি তে, আমার ঠিক মনে নেই কোথায় যেন আমরা দেখছিলাম। তো এরকম কার্বন ফাইবার গঠন করে। তো এই যে আমার কোভ্যালেন্ট বন্ডগুলা, এই বন্ডগুলা আসলে অনেক স্ট্রং হয়, এবং এই স্ট্রং বন্ডগুলা থাকার কারণে এবং ভেতরে অন্য কোনো ম্যাটেরিয়াল না থাকার কারণে কার্বনের অ্যারেঞ্জমেন্ট গুলা হয় সর্বোচ্চ ওরিয়েন্টেড, মানে এর থেকে আর ওরিয়েন্টেড হওয়া পসিবল না, এরকম হয়। তো এই সর্বোচ্চ ওরিয়েন্টেশন থাকার ফলে কার্বন হচ্ছে এতটা স্ট্রং, বা এতটা মানে ক্রিস্টালাইন। তো ক্রিস্টালাইন মানেই তো মানে মোটামুটি স্ট্রং, এটা আমরা জানি। সো এই হাই ক্রিস্টালাইন এই ম্যাটেরিয়াল গুলা একত্রে প্যারালালি একে অপরের উপরে রেগুলার অ্যারেঞ্জমেন্টে বসে বসে আমাদের এই কার্বন ফাইবারটাকে তৈরি করতেছে, এবং এর ফলে কার্বন ফাইবার তার যে প্রপার্টি গুলা শো করে, হাই স্ট্রেংথ, তারপরে হাই স্টিফনেস, লাইট ওয়েট, এই জিনিসগুলো এখান থেকে আসতেছে। ওকে, ব্যাপারটা মোটামুটি বোঝা গেছে? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার যেহেতু হচ্ছে মানে কার্বন ফাইবারটা কিন্তু দেখতে পারতেছি অনেক হাই ক্রিস্টালিনিটি, সো ফাইবার রাইট। ফর্মে নিয়ে আসার জন্য কি এটাকে মানে টুইস্ট করা কি মানে টুইস্ট করতে কি কোনো ঝামেলা হবে না? আচ্ছা, এইটার আহ, এইটা একদম হাই ক্রিস্টালাইন, ঠিক আছে, বাট এইটার কিছুটা ফ্লেক্সিবিলিটি আমরা পাবো। সেটা হচ্ছে তোমার সব সময় দেখা যায় যে এক একটা যে শীট আছে কার্বন ফাইবারের, যেখানে আমরা যেমন 3টা শীট দেখতে পাচ্ছি, এই 3টা শীটের মধ্যে কিন্তু সব জায়গায় আসলে যে ক্রস লিঙ্কিংটা অত রেগুলারলি থাকে না। মানে হচ্ছে এর শীট, যেটা শীট ফর্মে, এইখানে সে হচ্ছে হাইলি ওরিয়েন্টেড, ঠিক আছে, বা এই দুইটা শীটের মাঝখানে অন্য কোনো ম্যাটেরিয়াল নাই, এটাও ঠিক আছে। বাট অল্টারনেটলি তুমি যখন শীট গুলাকে একে অন্যের উপরে বসাবা, তখন আসলে এই একটা শীট আমরা যদি সাইড ভিউ দেখি, এই আর একটা শীট, এই আর একটা শীট, এদের মধ্যকার যে ক্রস লিঙ্কিং, এইখানে কিছুটা গ্যাপ থেকে যায়, এবং যার ফলে সে হচ্ছে কিছুটা ফ্লেক্সিবিলিটি দেখায়। একদম যে তোমার ওই যে কাচের মতো রিজিড, বা তুমি একদমই বাঁকাইতে পারতেছো না, ওরকম না। এটা তুমি বাঁকাইতে পারবা বিকজ অফ দিস মানে
ইনডিসক্রিপেন্সি, মানে এইটুক যে তার একটা মানে ইমব্যালেন্স আছে, এইটার কারণে তুমি বাঁকাইতে পারবা। আর প্লাস হচ্ছে তুমি কার্বন ফাইবার হচ্ছে ফিলামেন্ট আকারে নিচ্ছ, অনেক সূক্ষ্ম ফিলামেন্ট, আমরা একটু আগে দেখলাম চুলের মতো। এইটার সাথে যে আরো অনেকগুলা ফিলামেন্ট নিচ্ছ, মাল্টি ফিলামেন্ট, এই সবগুলা ফিলামেন্ট যখন একে অন্যের সাথে গায়ে গায়ে লেগে থাকে, তখনও তাদের মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি কাজ করে, বিকজ তারা কিন্তু একদম মানে ওই আঠা দিয়ে লেগে থাকা যেটাকে বলে ওরকম কিন্তু না, তারা লুজ ফর্মেই কিন্তু লেগে থাকে একটা অন্যের, একটা আরেকটার সাথে। তো সেই ক্ষেত্রে চিন্তা করতে পারো যে তোমরা যেটুকু টুইস্ট দেওয়ার জন্য যেটুকু ফ্লেক্সিবিলিটি দরকার সেটুকু কার্বন ফাইবার দিতে পারে, ওরকম ইয়া না। বাট তুমি একেবারে হাই অ্যামাউন্টের টুইস্ট দিতে পারবা না। অনেকগুলো আছে না যে এই একটা ফাইবার একদম মানে হাই, একদম এরকম পেঁচিয়ে দিলাম, এই জিনিসটা পারবা না। বাট নর্মালি যে অ্যামাউন্টের টুইস্ট দিলে এটাকে সুতাতে কনভার্ট করা যাবে, দ্যাট ইজ পসিবল উইথ কার্বন ফাইবার। জি স্যার, বুঝতে পেরেছি। মানে মাল্টি ফিলামেন্টের মধ্যে ফাইবার গুলোর মানে ফিলামেন্ট গুলোর কোহেশনও তো বেশি থাকে না, মানে যার জন্য হ্যাঁ হ্যাঁ, ফিটনেসটা আসে। তুমি মানে পেঁচাইতে পারবা আর কি জিনিসটাকে, সমস্যা নেই। জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, তো এখন আমরা একটু ম্যানুফ্যাকচারিং এর দিকে যাব, হালকা একটু আইডিয়া নিব। আমরা বললাম যে বিভিন্ন সময়, ইতিহাসের বিভিন্ন সময় আসলে বিভিন্ন জন বিভিন্ন রকম র মেটেরিয়াল থেকে কার্বন ফাইবার তৈরি করছে, তাই না? প্রথমে ওই যে ব্যাম্বু সেলুলোজ থেকে তৈরি করছে, এরপরে হচ্ছে আমাদের রেয়ন থেকে তৈরি হয়েছে, এরপরে পলিঅ্যাক্রিলাইল থেকে তৈরি হয়েছে। সো আমরা বুঝতে পারতেছি যে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন দ্য র ম্যাটেরিয়ালস। আমরা যে জিনিসটা থেকে বানাচ্ছি সেইখানে কিছু ডিফারেন্স থাকা মানে রাখতে পারবো আমরা, এটা পসিবল, এইটুকু ফ্লেক্সিবিলিটি আছে। আর আরেকটা জিনিস যেটা আমরা আলোচনা করলাম যে আমাদের চারপাশে কার্বন বিভিন্ন রকম বিভিন্ন ফর্মে ছড়ায় ছিটিয়ে আছে, সো কার্বনের সোর্সের কোনো অভাব নেই, তাই তো? এইটুকু আমরা বুঝতে পারছি যে আমরা বিভিন্ন জায়গা থেকেই আসলে কার্বন ফাইবারটাকে বানাইতে পারি। বাট সব জায়গা থেকে কার্বন ফাইবার বানাইলে আমরা সিমিলার প্রপার্টি বা সিমিলার মানে আমরা যে এন্ড ইউজ করতেছি কার্বন ফাইবারের, সেই জিনিসটা সিমিলার হবে না। আমাদের র মেটেরিয়ালের উপরে ডিপেন্ড করে কার্বনের শেপ, স্ট্রাকচার, ইন্টারনাল যে বন্ডিং সবকিছুই চেঞ্জ হয়ে যাবে। তো এইটার উপরে ভিত্তি করে বেশ অনেক রকমের র মেটেরিয়াল আছে। এই র মেটেরিয়াল গুলার আমরা একটা নাম দিছি, এটাকে আমরা ডাকি হচ্ছে প্রিকারসার, PRECURSOR, প্রিকারসার। এইটা হচ্ছে যদি আমরা পলিঅ্যাক্রিলাইল থেকে কার্বন বানাই তাহলে পেন হবে প্রিকারসার, যদি আমরা এই পিচ থেকে বানাই তাহলে পিচ হবে প্রিকারসার, যদি আমরা কটন থেকে বানাই কটন হবে প্রিকারসার, যদি আমরা ব্যাম্বু থেকে বানাই ব্যাম্বু হবে প্রিকারসার, রেয়ন থেকে বানাইলে রেয়ন হবে প্রিকারসার। মানে এটা হচ্ছে আমরা যে ম্যাটেরিয়ালটা দিয়ে কার্বন বানাবো সেটাই হচ্ছে প্রিকারসার। ওকে, তো নরমালি আমরা এখানে দুইটা প্রিকারসার নিয়ে ডিটেলসে আলোচনা করব, একটা প্যান বেসড, একটা হচ্ছে পিচ বেসড। প্যান বেসড মানে যেটা আমরা অ্যাক্রাইলিক থেকে বানাচ্ছি, এটা খুব সহজ বোঝা যাচ্ছে। আর পিচ বেসড মানে হচ্ছে, পিচ হচ্ছে তোমার পেট্রোলিয়ামের সোর্স থেকে যখন মানে পেট্রোলিয়াম বেসড ম্যাটেরিয়ালকে এক্সট্রাক্ট করা হয়, তুলে আনা হয়, তখন একটা লিকুইডিশ একটা এলিমেন্ট পাওয়া যায়, বা অনেকটা তোমরা ওই যে আলকাতরা টাইপের একটা জিনিস পাওয়া যায় যেটাকে আমরা পিচ ডাকি একসাথে। এর ভেতরে কি আছে সেটা আমরা 100% কনফার্ম না, অনেক কিছুই অনেক রকম পরিমাণে থাকতে পারে। পেট্রোলিয়াম বেসড যেমন মিথেন থাকতে পারে, ইথেন থাকতে পারে, প্রোপেন থাকতে পারে, বা স্টাইরিন থাকতে পারে, বা হচ্ছে এরকম পেট্রোলিয়াম বেসড যা আছে বিভিন্ন কিছুর মিক্সচার ফর্মে যে আমরা একটা কি বলবো লিকুইডিশ একটা জিনিস পাই, সেটাই হচ্ছে আমাদের পিচ। ওই রাস্তায় যে পিচ ঢালাই করে সবাই দেখছো মনে হয়, তো জি স্যার। অনেকটা দেখতে হচ্ছে ওইটার মতো, এইটার নামকরণ করা হয়েছে এই কারণে পিচ। তো এই পিচ থেকেও আমরা কার্বন ফাইবার তৈরি করতে পারি, পেট্রোলিয়াম পিচ কোর থেকে। বাট এটা অতটা বেশি না, এটা হচ্ছে এটা হচ্ছে 90% ক্ষেত্রে এখান থেকে আমরা তৈরি করি, আর বাকি 10% হচ্ছে এই পিচ, তারপরে রেয়ন, তারপরে হচ্ছে আরো যেসব সোর্স আছে এগুলা মিলে হচ্ছে বাকি 10%।
তাইলে বুঝতে পারতেছি যে এটা হচ্ছে মোস্ট ডমিনেটিং প্রিকারসার ইন কেস অফ মেকিং কার্বন ফাইবার। তো এইটার কারণটা হচ্ছে আমরা অ্যাক্রাইলিকের ক্ষেত্রে কিন্তু জানি যে অ্যাটলিস্ট 85% কি অ্যাক্রাইলোনাইট্রাইল গ্রুপ থাকতে হয়, তাই না? তো অ্যাক্রাইলোনাইট্রাইল গ্রুপে তো কার্বন যে আছে এটা তো আমরা শিওর মোটামুটি। অ্যাক্রাইলোনাইট্রাইল গ্রুপের ইয়া হচ্ছে এইটা সিএন। এইটার ভেতরে যে কার্বন আছে 100%, এইটুকু আমরা শিওর। এখান থেকে আমরা হাইড্রোজেন বের করে দিব, হাইড্রোজেন বের করে দিব, নাইট্রোজেন বের করে দিব, থাকবে শুধুমাত্র কার্বন। আরেকটা এরকম যদি আমি অ্যাক্রাইলিক পিচ নিয়ে আসি, আরো 3টা কার্বন থাকবে। এরা হচ্ছে যে এরকম পরস্পরের মধ্যে হেক্সাগোনাল বন্ডিং করে আমাদের কার্বনের যে রিং শেপ সেটা তৈরি করতে পারে খুব সহজে। আর পিচ যদি আমরা নেই, এর ভেতরে আসলে কি আছে আমরা ঠিক জানি না, কোনটা কোন প্রপোর্শনে আছে আমাদের জানা নেই। সো এটা একটু আনপ্রেডিক্টেবল, মানে আমাদের ফাইবারটা কেমন হবে এটা আমরা আগের থেকে খুব ভালো বলতে পারবো না, কারণ আমরা জানি না যে ভেতরে আসলে কি কি কত পার্সেন্ট কার্বন আছে, কত পার্সেন্ট অন্যান্য মেটেরিয়াল আছে, এগুলো আমরা কিছুই জানি না। সো দিস ইজ মাচ মোর কনসিস্টেন্ট রেজাল্ট শো করে দেন দিস, এবং দিস ইজ হোয়াই আমরা প্যান বেসড কার্বন ফাইবার অনেক বেশি তৈরি করি। আচ্ছা, এই হচ্ছে আমাদের দুইটা সোর্স। এছাড়াও আরো কিছু সোর্স আছে যেটা এখানে বলা হয়েছে। টেক্সটাইল প্যান, যেটা নিয়ে আমরা তখন আলোচনা করলাম। মেল্টেবল প্যান, আরেক ধরনের প্যান আছে যেটাকে মেল্ট করেও করা যায়। টেক্সটাইল প্যানের ক্ষেত্রে আমরা বলছিলাম, মনে আছে কিনা, যে পলিঅ্যাক্রিলাইট্রাইলকে তাপ দিলে তার যে ইনহেরেন্ট প্রপার্টি আছে সেটা নষ্ট হয়ে যায়। এজন্য এটাকে আমরা মেল্ট স্পিনিং করতে পারিনি, এটাকে আমরা ওয়েট বা ড্রাই স্পিনিং করছিলাম, কারণ এর যে প্রপার্টি ছিল সেটা নষ্ট হয়ে যেত। আর পলিঅ্যাক্রিলাইট্রাইল ছিল হচ্ছে থার্মো সেনসিটিভ একটা পলিমার, এটা আমরা বলছিলাম। আরেক ধরনের পলিমার আছে মেল্টেবল পলিমার, এছাড়া লিগনিন, যেটা হচ্ছে আমাদের ন্যাচারাল সোর্স, পলিইথিলিন থেকে তৈরি করা যায়, পিচ থেকে তৈরি করা যায়। এগুলার কিছু অ্যাডভান্টেজ আছে, সবগুলারই কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তো এগুলা জাস্ট নর্মাল কথাবার্তা, নিজেরা একটু দেখে নিও, এটার এত ডিটেলসে ঢুকতেছি না এখন। এনার্জি কনজাম্পশন লো, ভলিউম বেশি, এই টাইপের কথাবার্তা আর কি। আচ্ছা, তো ম্যানুফ্যাকচারিং এ যখন আমরা ঢুকবো, ম্যানুফ্যাকচারিংটা হবে আমাদের, এটা আমরা প্যানের জন্য দেখাইছি, প্যান বেসড যে কার্বন যেটা সবচেয়ে বেশি, সেটার জন্য দেখাইছি। তো এইখানে আমাদের দুইটা ধাপ। একটা ধাপ হচ্ছে আগে আমাদের প্রিকারসার, অর্থাৎ অ্যাক্রাইলিক ফাইবারটা আমাদের আগে তৈরি করে নিতে হবে প্যান। এরপরে এইটাকে আমরা এই প্রসেসগুলা দিয়ে কার্বন ফাইবার বানাবো। তো এটা আমরা সবাই দেখছি অলরেডি, অ্যাক্রাইলিক ফাইবার পড়ার সময় অ্যাক্রাইলোনাইট্রাইল নিতে হয়, একটা কোপলিমার নিতে হয়, ক্যাটালিস্ট নিতে হয়, এটাকে পলিমারাইজেশন করতে হয়, সলিউশন বানাইতে হয়, স্পিনিং করতে হয়, পরে পোস্ট ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট যা যা লাগে করা লাগে, এবং সবশেষে আমরা কি অ্যাক্রাইলিক ফাইবারটাকে পাই। পাওয়ার পরে হচ্ছে আমাদের কাজ। আচ্ছা, আরেকটা জিনিস এখানে আমরা মনে রাখবো, এখানে কিন্তু আমি অলরেডি এটাকে ফাইবার বানিয়ে ফেলছি, কারণ স্পিনিং টিনিং করা শেষ, তাই না? সো এইখানে আমরা যেটা পাবো সেটা কিন্তু একদম ফাইবার শেপ, ফিলামেন্ট শেপ, সরি ফাইবার বলবো না, ফিলামেন্ট শেপ। তো এই ফিলামেন্ট গুলাকে আমরা হচ্ছে এই প্রসেসের মধ্য দিয়ে নিয়ে যাব। তাইলে আমাদের কাজ যেটা হবে, এই ফিলামেন্ট শেপেই থাকবে, ভেতর থেকে জাস্ট কার্বন ব্যতীত অন্যান্য যা আছে সবকিছু বাইরে হয়ে যাবে। এই হলো কাহিনী। আর ফিলামেন্ট তো আমরা আগেই বানিয়ে ফেলছি, ফাইবারের শেপে তো আগেই নিয়ে এসে পড়ছি, সো এটা আর সমস্যা হবে না। তো এই প্রিকারসারটাকে আমরা নিব, নিয়ে 3টা স্টেপে এটাকে তাপ দিব, টেম্পারেচার দিব, হাই টেম্পারেচার দিব। স্টেপ 3টা কি কি? ফার্স্ট অফ অল হচ্ছে স্টেবিলাইজেশন। এই ধাপটার নাম হচ্ছে স্টেবিলাইজেশন। এখানে যেটা করা হয়, 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এয়ারের উপস্থিতিতে এটাকে তাপ দেওয়া হয়, এই আমাদের ওই ফাইবারটাকে। তো তাপ দেওয়ার ফলে যেটা হয়, এর যে কেমিক্যাল স্ট্রাকচার আছে তাতে একটা মডিফিকেশন আসে। মডিফিকেশনটা কিরকম? আমাদের মডিফিকেশনটা হয় অক্সিডাইজেশন বেসড, যেহেতু এয়ারের উপস্থিতিতে আছে সেহেতু মোটামুটি বলা যায় যে এখানে একটা অক্সিডাইজেশন ঘটে, এবং এই অক্সিডাইজেশন ঘটার ফলে আমার পুরো ফাইবারটা ফ্লেম প্রুফ হয়ে যায়। অর্থাৎ পরবর্তীতে আমি যখন 1000 ডিগ্রি দিচ্ছি, 3000 ডিগ্রি দিচ্ছি, এতে ফাইবারের তেমন কোনো ক্ষতি হয় না।
এই অক্সিডাইজেশন হওয়ার ফলে, এবং এই কারণে এই ধাপটার নাম দেওয়া হয়েছে স্টেবিলাইজেশন স্টেপ। এটা করা হয় 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াসে। সেকেন্ড স্টেপ, যেটার নাম হচ্ছে কার্বনাইজেশন, এটা করা হয় 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যাটলিস্ট। তো এবং এটা করা হয় ইনার্ট অ্যাটমসফিয়ারে, অর্থাৎ নিষ্ক্রিয় অবস্থায়, আর্গন গ্যাস দিয়ে বা এইরকম একটা নিষ্ক্রিয় গ্যাস দিয়ে এটা এই পদ্ধতিতে হাই টেম্পারেচারে তোলা হয়। তো আমরা জানি যে কোনো কিছুকে হাই টেম্পারেচারে দিলে আগুন ধরে যাওয়াটা খুব স্বাভাবিক। তো এই ইনার্ট অ্যাটমসফিয়ার ব্যবহার করার ওয়ান অফ দ্য মেইন মানে অবজেক্টিভ হচ্ছে যাতে করে আগুন না ধরে। অক্সিজেন থাকলে এখানে আগুন ধরে যাবে, তাই না? সো ইনার্ট বা নিষ্ক্রিয় টেম্পারেচারে বা নিষ্ক্রিয় অ্যাটমসফিয়ারে যখন আমরা করব তখন আসলে আগুন ধরবে না। আর যেহেতু এখানে আমি তাকে স্টেবিলাইজ করে দিছি অলরেডি, সেহেতু এই হাই টেম্পারেচার তার কোনো ক্ষতিও করতে পারবে না। আর এই ধাপে নরমালি আমাদের কার্বন ব্যতীত অন্যান্য যে এলিমেন্ট গুলো ছিল সেগুলো সেপারেট হওয়া শুরু করে, মানে এটা কার্বনে কনভার্ট হওয়া শুরু করে। সো এই জন্য এটার নামকরণ করা হয়েছে কার্বনাইজেশন, বা এটা তোমরা এইভাবে মনে রাখতে পারো যে কার্বনাইজেশন এটাকে কেন বলা হয়। লাস্ট স্টেপ হচ্ছে গ্রাফিটাইজেশন, অর্থাৎ এই স্টেপে আমাদের ওই যে হেক্সাগোনাল স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা ফর্ম হয় বা গ্রাফাইটের মতো শেপে চলে আসে। এজন্য এই স্টেপটার নাম দেওয়া হয়েছে গ্রাফিটাইজেশন স্টেপ। আর এটা করা হয় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এবং এইটাও ইনার্ট অ্যাটমসফিয়ারে ক্যারি আউট করা হয় যাতে করে আমাদের এই এক্সপ্লোড না করে বা আগুন না ধরে যায়। ওকে, তো এইটা হচ্ছে খুবই মানে সিম্পলি বলতে গেলে কার্বন ফাইবার ম্যানুফ্যাকচারিং টেকনিক, এবং লাস্ট অফ অল যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের কার্বন ফাইবার। এখন এই এক একটা স্টেজে আমাদের মলিকুলার বা হচ্ছে স্ট্রাকচারাল কিছু চেঞ্জ আসে, যেগুলো আমরা একটু পরে দেখব, এবং নেক্সট ক্লাসে আমরা একটা ভিডিও দেখব এই ফাইবারটা তৈরি করার উপরে, তখন আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। স্যার আমাদের তো হচ্ছে অ্যাক্রিলিক ফাইবার তো স্যার হিট সেনসিটিভ, তো হ্যাঁ, এত টেম্পারেচার যেমন দিচ্ছি, লাইক ফার্স্ট হচ্ছে 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিচ্ছি, তো ওইখানে কি স্যার ফিলামেন্টটা মানে কোনো ক্ষতি হবে না ফিলামেন্টের? আচ্ছা, অ্যাক্রাইলিক ফাইবারটা হিট সেনসিটিভ বিকজ যখন আমরা অ্যাক্রাইলিকের প্রপার্টি ইউজ করতে যাব, আর অ্যাক্রাইলিকের প্রপার্টি কিন্তু নট অনলি কার্বনের উপরে ডিপেন্ড করে, অ্যাক্রাইলিকের সাথে অন্যান্য যেসব ম্যাটেরিয়াল থাকে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এগুলোর উপরেও কিন্তু অ্যাক্রাইলিকের প্রপার্টি ডিপেন্ড করে। তো অ্যাক্রাইলিককে আমরা হিট সেনসিটিভ বলতেছি কারণ আমরা যখন তাপ দিব তখন হচ্ছে এই যে অ্যাক্রাইলিকের কার্বন গুলো বাদে অন্যান্য মানে এলিমেন্ট গুলো আসলে সেপারেট হয়ে যায়। তো ওই সেপারেশন হওয়ার ফলে আমরা অ্যাক্রাইলিকের প্রপার্টিকে রাখতে পারতেছি না, দিস ইজ ট্রু। বাট আমাদের কার্বন ফাইবার হওয়ার জন্য কিন্তু অ্যাক্রাইলিকের প্রপার্টি রাখার কোনো দরকার নেই। ওকে, কার্বন হচ্ছে নিজস্ব আলাদা একটা ম্যাটেরিয়াল, কার্বনের মধ্যে কার্বন থাকাটাই এনাফ। যেহেতু কার্বনের কোনো ক্ষতি হয় না, সো আমাদের অ্যাক্রাইলিকের প্রপার্টি নষ্ট হয়ে গেলেও এখানে কোনো সমস্যা নেই। বোঝা গেছে? জি স্যার। ওকে, ভালো কোশ্চেন ছিল। হ্যাঁ, এটা একটা মানে জানার বিষয়, কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট হয়ে যাচ্ছিল। ঠিক আছে, আচ্ছা। তো এইখানে আমরা প্রতিটা স্টেজকে আবার একটু যে কেমিক্যাল স্ট্রাকচার দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এইখানে আমাদের অ্যাক্রাইলিক ফাইবার, অ্যাক্রাইলিক থেকে শুরু করছি। এইটাকে ফার্স্টে আমরা একটা চেম্বারের মধ্য দিয়ে নিয়ে গেছি, এই 200 থেকে 300 ডিগ্রি, যেটাকে আমরা স্টেবিলাইজিং চেম্বার বলতেছি বা ফ্লেম প্রুফিং চেম্বার যেটাকে আমরা বলতেছি। এরপরে কার্বনাইজিং ফার্নেসের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি, যেটা 1000 টু 2000 ডিগ্রি। এরপরে গ্রাফিটাইজিং ফার্নেসের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছি। এরপরে যদি কোনো এন্ড ট্রিটমেন্ট দরকার হয়, পোস্ট ট্রিটমেন্ট করতেছি। ফাইনালি আমরা কালো কালারের কার্বন ফাইবার পাচ্ছি। তো এই এক একটা স্টেজে আমাদের স্ট্রাকচার গুলোর যে চেঞ্জ আসে সেগুলো হচ্ছে অনেকটা এরকম। এটা হচ্ছে আমাদের অ্যাক্রাইলিকের স্ট্রাকচার, আমরা সবাই জানি। এইটাকে যখন আমরা ফ্লেম প্রুফ করতেছি, এইটা এরকম কিছুটা যে রিং ফর্মে অক্সিডাইজেশন হয়ে অক্সিজেন অ্যাড হয়ে হয়ে কিছুটা রিং ফর্মে চলে আসতেছে, অর্থাৎ স্ট্রাকচারটা কি মানে কাভার্ড হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। সো এর ফলে আমাদের এই ফ্লেম প্রুফিং হয়ে যাচ্ছে, মানে ফ্লেম কোনো ক্ষতি করতে পারতেছে না। এরপরে যখন কার্বনাইজিং করতেছি,
এই যে অক্সিজেন টক্সিজেন এগুলো বের হয়ে যাচ্ছে, শুধুমাত্র এখানে মানে অন্যান্য যে ম্যাটেরিয়াল গুলো ছিল সেগুলো আস্তে আস্তে সেপারেশন পর্যায়ে চলে যাচ্ছে। তো এইটা হচ্ছে এই স্টেজে। এরপরে যখন আমরা গ্রাফিটাইজেশন করতেছি, এখান থেকে নাইট্রোজেন টাইট্রোজেন যা ছিল সবকিছু বের হয়ে গেছে, বের হয়ে শুধুমাত্র কার্বন আছে এবং এই যেরকম হেক্সাগোনাল শেপ করে একটার একটার সাথে লেগে আছে। তো এই চেঞ্জগুলো আস্তে আস্তে দেখা যায় আমাদের কার্বন ফাইবার তৈরির ক্ষেত্রে, এবং এর ফলেই আমরা হচ্ছে পিওর একটা অনলি উইথ কার্বন এরকম একটা ম্যাটেরিয়াল পাই সর্বশেষে গিয়ে। আর এই পুরাটা প্রসেসের যদি আমি কস্ট ব্রেকডাউন করি, কোন জায়গাটায় কতটুকু খরচ হচ্ছে, কত টাকা খরচ হচ্ছে, সেইটা করলে দেখা যায় আমাদের যে প্রিকারসার তৈরি, এই পিএন যে বানাইতেছি, এইটা বানাইতেই আমার টোটাল খরচের 53% চলে যাচ্ছে। বাকি 24% কার্বনাইজেশন স্টেপে, স্টেবিলাইজেশন স্টেপে হচ্ছে 14%, পোস্ট ট্রিটমেন্ট স্টেপে হচ্ছে 9%। এইভাবে আমরা আমাদের পুরো প্রসেসটাকে ব্রেকডাউন করতে পারি কস্টটাকে। এখন আমরা বলছি যে কার্বন অনেক মানে এক্সপেন্সিভ একটা এলিমেন্ট, তার কারণটা হচ্ছে এই যে প্রিকারসার তৈরিতেই 50%-এর বেশি যাচ্ছে। ধরো আমরা একটা অ্যাক্রাইলিক ফাইবার কিনবো, অ্যাক্রাইলিক ফাইবারের দাম হচ্ছে 10 টাকা পার ইয়ার্ডস, প্রতি গজের দাম হচ্ছে 10 টাকা। সাপোজ, এটা এমনি বললাম, আবার সত্যি ধরে নিও না। তো এইটা যদি 10 টাকা হয় একটা অ্যাক্রাইলিকের দাম, তাইলে আমার চিন্তা করে দেখো কার্বনের দাম কত হবে 10 গজ, সরি 1 গজ, অলমোস্ট 2 টাইমস, তাই না? এটা হচ্ছে 50%, তাহলে 2 টাইমস হচ্ছে কত, অলমোস্ট 20 টাকা হবে কার্বনের দাম, সেম অ্যামাউন্টের কার্বন। তাইলে তুমি বুঝতে পারতেছো যে একটা ফাইবার আমরা যদি যে টাকা দিয়ে কিনতেছি, সেম অ্যামাউন্টের কার্বন ফাইবার কিন্তু প্রায় দ্বিগুণ দাম দিয়ে কিনতেছি, তাই না? সো এটা খুব সহজেই বোঝা যাচ্ছে যে কার্বন ফাইবার কেন আসলে এক্সপেন্সিভ। কারণ হচ্ছে এখানে আমাদের ডাবল দুইটা প্রসেস আর কি ইনভলভ করতে হচ্ছে, একবার অ্যাক্রাইলিক বানাইতে হচ্ছে, তারপর সেইটাকে আবার মডিফাই করে কার্বন বানাইতে হচ্ছে। আচ্ছা, তো এরপরে আরেকটা যে আমাদের ক্লাসিফিকেশন ছিল পিচ বেসড, সেটা নিয়ে একটু আলোচনা করি। তো পার্থক্য তেমন কিছুই না, প্রসেস মোটামুটি সিমিলার, একটু পার্থক্য আছে। একটু পার্থক্যটা কোথায়, আগের বার আমরা কি অ্যাক্রাইলিক ফাইবার নিয়ে কাজ করছি, অ্যাক্রাইলিকটাকে ফাইবার ফর্মে নিয়ে কাজ করছি। আর এই ক্ষেত্রে যেটা করব, যে পেট্রোলিয়াম থেকে যে ওই যে কালো কালো যে তরল পদার্থ পাবো, এইটাকে ট্রিটমেন্ট করতে হবে। আগে ট্রিটমেন্ট করে এটার ভেতরে যত আনওয়ান্টেড ম্যাটেরিয়াল আছে, মানে তোমার হচ্ছে গিয়ে মাটির নিচ থেকে তুলে নিয়ে আসবো, এটাতে কোনো মেটালিক ম্যাটেরিয়াল থাকতে পারে, ইনঅর্গানিক ম্যাটেরিয়াল থাকতে পারে, কার্বন ব্যতীত অনেক কিছুই থাকতে পারে, তাই না? সো এগুলাকে বিভিন্ন রকম স্টেজের মধ্য দিয়ে নিয়ে গিয়ে এটাকে রিফাইন করতে হয়, বিশুদ্ধ করতে হয়, যেটাকে আমরা বলি হচ্ছে পিচ ট্রিটমেন্ট। পিচ ট্রিটমেন্ট সেপারেশনের মাধ্যমে করা যায়, থার্মাল পলিমারাইজেশনের মাধ্যমে করা যায়, ফিল্টার করে করা যায়, হাইড্রোজেনেশনের মাধ্যমে করা যায়, হাইড্রোজেন দিয়ে ট্রিটমেন্ট করার মাধ্যমে করা যায়। তো এই এইটা আবার হচ্ছে নিজেই বিশাল একটা মানে চ্যাপ্টার। এটা মানে কেমিক্যাল সরি পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এ মোটামুটি এই জিনিসগুলা ভালো মতো বোঝানো হয়, এখানে আমরা আর এত ডিটেলসে ঢুকবো না, সময় নাই এত বেশি। সো পেট্রোলিয়ামটাকে নিয়ে আমরা পিচ ট্রিটমেন্ট করব। পিচ ট্রিটমেন্ট করার ফলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পিওর পিচ। এই পিওর পিচটাকে আমরা স্পিনিং করব। স্পিনিং করলে কি হবে, মেল্ট স্পিনিং হবে জিনিসটা 300 থেকে 400 ডিগ্রিতে, এরকম ফিলামেন্ট শেপে স্পিনারেটের ভিতর দিয়ে বের করে নিয়ে আসবো। তাইলে এইখানে আমরা অ্যাক্রাইলিক ফাইবার নিয়ে আসছি, এটাও একটা ফাইবার, এটাও কিন্তু একটা ফাইবার, এটাকে আমরা বলি হচ্ছে পিচ ফাইবার। পিচটাকে আমরা মেল্ট স্পিনিং করছি। তো এইটাকে এর পরের যে তিনটা ধাপ, স্টেবিলাইজেশন বা ইনফিউজিবলাইজেশন, এখানে সেম জিনিসই করা হয়, অক্সিডাইজেশন করা হয়, কার্বনাইজেশন, গ্রাফিটাইজেশন, ওই আগের যে তিনটা স্টেপ ছিল ওই তিনটা স্টেপই আবার রিপিট করা হয়, লাস্টে ট্রিটমেন্ট করে এন্ড ট্রিটমেন্ট করে আমরা প্রোডাক্টটাকে পাই। তাহলে পার্থক্যটা হচ্ছে আমার এই জায়গাটুকুতে, ওইখানে আমরা অ্যাক্রাইলিকটাকে বানিয়ে নিয়ে আসছি, এইখানে আমরা পেট্রোলিয়াম থেকে স্পিনিং করে পিচ ফাইবার বানাইছি, তারপরে হচ্ছে অন্যান্য
স্টেজগুলো অ্যাপ্লাই করছি। বোঝা গেল বিষয়টা? জি স্যার। আচ্ছা, এইখানে দুইটা ছবি দেওয়া আছে পাশাপাশি, জাস্ট ওই ওই জিনিসগুলাই। একটা হচ্ছে পিচের জন্য কিভাবে কি হয়, আর কোন স্টেজে কি হয়, আর হচ্ছে প্যানের জন্য কোন স্টেজে কি হয়, এই জিনিসগুলাই বলা আছে। এটা একটু নিজেরা দেখে নিও। পরেরটাতে বর্ণনা করা আছে 3টা স্টেপ। স্টেবিলাইজেশন স্টেপে কি হয়, কার্বনাইজেশন স্টেপে কি হয়, গ্রাফিটাইজেশন স্টেপে কি হয়, এতক্ষণ যা বলে আসছি এই জিনিসগুলাই। এরপরে আমরা প্যান কেন ইউজ করি অলরেডি বলছি, যে রিলেটিভলি বেটার মেকানিক্যাল প্রপার্টি দেয়, মেজর অ্যাপ্লিকেশনে প্রেফার করা হয়। কারণ হচ্ছে কি, তারা মোটামুটি প্রেডিক্টেবল, যে আমরা বলতে পারি যে প্যান ইউজ করলে আমরা এরকম প্রপার্টি পাবো সামনে। পাইরোলাইসিস কি এটাও বলছি, যখন আমরা কোনো হাই টেম্পারেচার কোনো কিছু দিয়ে সেপারেশন করি সেটাকে আমরা পাইরোলাইসিস বলি। তো এইখানে এটা একটা টেকনোলজি যেটা ব্রেকস ডাউন ম্যাটেরিয়াল এট হাই টেম্পারেচার বা এলিভেটেড টেম্পারেচার ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন টু প্রডিউস লিকুইড, গ্যাসিয়াস অর সলিড প্রোডাক্ট। মানে 3 ধরনের প্রোডাক্টই সে দিতে পারে, সেটা লিকুইড অবস্থাতেও থাকতে পারে, গ্যাস অবস্থাতেও থাকতে পারে, সলিড অবস্থাতেও থাকতে পারে এই পাইরোলাইসিসের মাধ্যমে। যেমন আমরা ইয়ার ক্ষেত্রে অ্যাক্রাইলিক যখন পাইরোলাইসিস করছি তখন কিন্তু আমরা এই সলিড স্টেটে পাইছি, তাই না? এখানে বায়ো চার বলা হয়েছে বা সিন গ্যাস বা বায়ো অয়েল বলা হয়েছে, এগুলো হচ্ছে জেনারেল নাম। যেমন হচ্ছে চার কয়লা, কয়লাকেও কিন্তু আমরা হাই টেম্পারেচার দিই, অনেক হাই টেম্পারেচার দিই, তাই না? কিন্তু তারপরেও কয়লা কিন্তু সলিড আকারে থেকে যায়, তাই তো? তারপরে কোনো কিছু যদি গ্যাস থাকে সেটা গ্যাসিয়াস অবস্থায় থাকতে পারে বা লিকুইড অবস্থাতেও চলে আসতে পারে। সো পাইরোলাইসিস এটা জেনারেলি বর্ণনা করা হয়েছে যে হোয়াট ইজ পাইরোলাইসিস এন্ড হাউ ইট এফেক্টস বিভিন্ন ম্যাটেরিয়াল। আর এটা থার্মাল ডিকম্পোজিশন জানি অলরেডি। আর এটাও যে গ্রিক ওয়ার্ড থেকে আসছে পাইরোফায়ার, এগুলো অলরেডি বলছি। কার্বনাইজেশন এটাও একটা হিট ট্রিটমেন্ট প্রসেস, যেটা হচ্ছে সেপারেট করে ফাইবারস ইন ইনার্ট অ্যাটমসফিয়ার ইউজিং নাইট্রোজেন অর আর্গন গ্যাস। ইনার্ট গ্যাসগুলো ইউজ করে এটা ফাইবারের যে অন্যান্য ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলাকে ইনফিউজ করে। মানে হচ্ছে ফিউজের উল্টা, ফিউজ মানে কি জোড়া লাগানো, ইনফিউজ হচ্ছে সেপারেট করা। সো কার্বনাইজেশনে আমরা যেটা দেখতে পাই যে কার্বনের সাথে অন্যান্য যে ম্যাটেরিয়াল গুলো ছিল এগুলো সেপারেট হয়ে হয়ে আলাদা হয়ে যায়, শুধুমাত্র কার্বনটা থেকে যায়। সো এই জন্য এটার নাম হচ্ছে কার্বনাইজেশন। এগুলা জাস্ট জেনারেলি বললাম, তো একটু দেখে নিও নিজেরা। আচ্ছা, আজকে আমরা এই মানে ইয়াটা বুঝায়া শেষ করব আর কি। তো হোয়াই প্যান বা কেন আমরা পলিঅ্যাক্রিলোনাইট্রাইল ইউজ করতেছি, এটার একটা রিজন আমরা আগে দেখলাম যে এটা কনসিস্টেন্ট রেজাল্ট শো করে। তার একটা প্রমাণ বা প্রুফ বলা যায়, যেটা হচ্ছে আমরা এই গ্রাফটা থেকে বুঝতে পারি। এই গ্রাফের এক্স অ্যাক্সিসে আছে আমাদের টেনজাইল মডুলাস অর্থাৎ টেনজাইল স্ট্রেংথ এবং টেনজাইল ইলংগেশন, এই দুইটার যে রেশিও সেটাকে আমরা বলি টেনজাইল মডুলাস, স্ট্রেংথ ভার্সেস ইলংগেশন। আর এদিকে হচ্ছে টেনজাইল স্ট্রেংথ, অর্থাৎ কতটুকু মডুল আছে, কতটুকু স্ট্রেংথ আমাদের ফাইবার ক্যারি করতে পারতেছে। এই সম্বলিত একটা রিসার্চ ওয়ার্ক চালানো হয়েছে বা টেস্ট করা হয়েছে, এবং রেজাল্ট গুলাকে আমরা এখানে এস্টাবলিশ করছি বা এই চার্টে ইন্ডিকেট করছি, এবং যার থেকে আমরা বুঝতে পারবো যে কেন প্যান বেসড ফাইবারটা ফার মোর সুপারিয়র বা ফার মোর কনসিস্টেন্ট দেন পিচ বেসড ফাইবার। আচ্ছা, এখানে লাল যে পয়েন্টগুলা সেগুলো হচ্ছে পিচ বেসডের জন্য, আর সাদা পয়েন্টগুলো হচ্ছে প্যান বেসডের জন্য। তো এইদিকে মেগা প্যাসকেলে টেনজাইল স্ট্রেংথ, আর এইদিকে হচ্ছে টেনজাইল মডুলাস গিগা প্যাসকেলে। তো এইখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারতেছি, ফার্স্ট অফ অল আমরা যদি প্যান বেসড গুলাকে খেয়াল করি, এগুলা দেখো একটু উপরের দিকে আছে এবং মোটামুটি ম্যাক্সিমাম জিনিস সেম রিজিয়নে ছড়ায়া ছিটিয়ে আছে। আচ্ছা একটা মিনিট, আমার একটা ফোন আসছে। ছিলাম
আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে পিচ বেসড এবং প্যান বেসড। তো প্যান বেসডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সবকিছু বা সব কয়টা পয়েন্ট মোটামুটি ক্লাস্টার হয়ে আছে একটা নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ এদের রেজাল্ট হচ্ছে কনসিস্টেন্ট, মানে একই জায়গায় মোটামুটি সব ঘোরাফেরা করতেছে। এটার মানে আমরা বুঝতে পারতেছি মানে তারা হচ্ছে ধরো 20টা স্যাম্পল নিয়ে টেস্ট করছে এই প্যান বেস্টের, এবং রেজাল্ট পাইছে সবই হচ্ছে এরকম, এই 6,000 থেকে বা 6,500 থেকে 3,000-এর ভেতরে 18টা আছে, বা আর বাকি দুইটা হচ্ছে একটু বাইরে পড়ছে। তো দুইটা তোমার কিছু ব্যতিক্রম থাকতেই পারে, কোনো ডিফেক্ট হয়তো বা ছিল এই কারণে একটু কম হয়ে গেছে, বাট ম্যাক্সিমাম আমরা এই জায়গাতেই দেখতে পাচ্ছি। আর অন দি আদার হ্যান্ড পিচ বেস্টের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু পরিমাণ জিনিস চলে আসছে একদম তলানিতে 1,000, মানে একদম লোয়েস্ট পয়েন্টে, আবার কিছু জিনিস চলে আসছে হচ্ছে 4,000-এর আশেপাশে, 3 থেকে 4,000-এর মধ্যে। আর মেইন যে প্রবলেমটা সেটা হচ্ছে আমাদের এই যে মডুলাসটা হিউজ পরিমাণ ভ্যারি করছে, এখানে 100-তেও কিছু পাচ্ছি, আবার এখানে 900 পর্যন্ত গিয়ে পাচ্ছি। মানে হচ্ছে আমার স্ট্রেস আর স্ট্রেইনের যে রেশিওটা সেইটা অনেক দূর পর্যন্ত ভ্যারি করতেছে। অন দি আদার হ্যান্ড প্যান বেস্টের ক্ষেত্রে দিস ইজ মাচ মানে কনসিস্টেন্ট, এটা হচ্ছে কত 200 থেকে এই 500-600-এর মধ্যে ভ্যারি করতেছে, তাই না? আর এইটা হচ্ছে 100 থেকে 900-এর মধ্যে ভ্যারি করতেছে। তো ভ্যারিয়েশন যত বেশি ইনকনসিস্টেন্সি তত বেশি, এটা আমরা সবাই জানি। কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন সিভি নাম শুনছো না সবাই? জি স্যার। এই জিনিসটা যত বেশি হয় এটার মানে হচ্ছে ইররেগুলারিটি তত বেশি। তো এইখানে সিভি কার বেশি? সিভি বেশি কিন্তু তোমার এই যে পিচের ইয়াটার জন্য স্যার। পিচের জন্য। সো এর থেকে আমরা মোটামুটি কনফার্মলি স্টেট করতে পারি যে আমরা টেস্ট করে দেখছি যে প্যান বেসড মানে ফাইবার গুলো মাচ মোর কনসিস্টেন্ট রেজাল্ট শো করে দেন পিচ বেসড আমাদের ফাইবার। সো এই কারণেই দিস ইজ 90% and this is 10% or less than 10%, যেটাই হোক। বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তো এইটাই মোটামুটি, আজকে আমরা আর এত দূরে যাব না। এরপরে আর কিছু জিনিস আছে যেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ শেষ করে দিব। আর এই ছিল মোটামুটি। তো আর নেক্সট ক্লাসে আমরা একটা ভিডিও দেখব কার্বন ফাইবার কিভাবে বানানো হয়, ওই যে 3টা চেম্বার আমরা দেখলাম এর ভিতর দিয়ে কিভাবে যায়, কালার কিভাবে চেঞ্জ হয়, এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখে ক্লিয়ার হয়ে যাব। স্যার, হুম, স্যার আমাদের হচ্ছে স্প্যান্ডেক্স ফাইবারের যে স্লাইডটা ছিল ওইটা দিয়ে দিলে মনে হয় একটু মানে আমাদের জন্য মানে সুবিধা হতো স্যার। আচ্ছা স্লাইডটা দিয়ে দিই তাহলে। আচ্ছা হ্যাঁ, স্লাইডটা দিয়ে দেওয়া যায়, আমি লেকচারটা এখনো রেডি করি নেই আর কি, ভিডিও স্লাইডটা দিলেই হবে স্লাইডটা স্যার। দিয়ে দিই। লেকচারটা হচ্ছে আপনার সুবিধা মতো দিন স্যার। ওকে ঠিক আছে, আমি আজকেই স্লাইড দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আর একটা কাজ দিয়েছিলাম, সবাই তো মনে হয় জমা দাও নাই, বাট জানতে চাচ্ছি যে কি অবস্থা, মানে পয়রা মোটামুটি বুঝতে পারছো কিনা? জি স্যার, মানে পেপারটাতে হচ্ছে মানে মোটামুটি আমরা বুঝতে পারি ওরকম ভাষাতেই স্যার লেখা ছিল, মানে সহজ ছিল তাই তো? কিছুটা মানে অন্যান্য রিসার্চ পেপারের তুলনায় স্যার একটু ইজি ছিল, লাইক 2-3 বার হ্যাঁ পড়ার পর মানে টার্ম গুলো স্যার মানে বোঝা যায়। হ্যাঁ, এই কারণেই এটা দিছি যে প্রথম দিকে আসলে বেশি কঠিনে গেলে বুঝতেও পারবা না, যাতে করে বুঝতে পারো। তো এইটা দেওয়ার উদ্দেশ্য যেটা, এক নাম্বার হচ্ছে যেহেতু আমরা মানে ইঞ্জিনিয়ার হতে যাচ্ছি, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, 4 বছর পরে যে ডিগ্রিটা নিয়ে বের হবা, তো একজন ইঞ্জিনিয়ারের আসলে একটা রিসার্চ পেপার পড়ে বোঝার মতো ক্ষমতা থাকা উচিত আমি মনে করি। প্লাস হচ্ছে একটা জিনিসকে তুমি অ্যানালাইজ করতে পারতেছো কতটুকু, সেটা একটা দেখার বিষয়। একটা জিনিস আমি ধরো নতুন কোনো জিনিস আমার সামনে আসছে, এটা আমি জাস্ট মাত্র পড়ছি, পড়ে কতটুকু বুঝতে পারতেছি, এইটা হচ্ছে একটা জানার বিষয়। আর একটা বিষয় হচ্ছে আমরা রেকর্ডিং করার মাধ্যমে
আহ, ইংরেজি বলার যে একটা জড়তা আছে বা কোনো কিছু সামনে দাঁড়ায় প্রেজেন্ট করার মতো যে একটা প্রেজেন্ট করার যে একটা জড়তা থাকে, এই জিনিসগুলা একটু হইলেও কাটানোর চেষ্টা, এই এই কয়েকটা জিনিস আর কি অ্যাচিভ করার জন্য জিনিসটাকে দেওয়া আর কি। তো ট্রাই করো সবাই একটু, মানে যদিও ডেডলাইন পার হয়ে গেছে, 17 জন দিছো দেখতেছি আমি, এদের কমেন্ট আমি দিয়ে দিব, শুনে শুনে ভেতরেই কমেন্ট দিয়ে দিব, দেখতে পারবা। আর বাকিরা মানে জিনিসটাকে যে অতটা ভালো হইতে হবে এরকম নট নেসেসারি। আর গুগল ক্লাসরুমের সুবিধা হইলে একজনের কমেন্ট আরেকজন কেউ দেখতেও পারবা না, সো কোনো সমস্যা নেই। ওকে, মানে অনেকে হয়তোবা লজ্জা পেয়ে যে ভালো হইলো না এই কারণে দিচ্ছি না, এরকম চিন্তা করার কোনো কারণ নেই। এটার উপরে কোনো মার্কও ক্যারি করবে না, মানে পরীক্ষায় যে এটার উপরে ডিপেন্ড করে একটা মার্ক দিব সেটাও না। এটা জাস্ট সেলফ ইমপ্রুভমেন্ট আর কিছুই না। ওকে, সো যারা যারা পারো একটু চেষ্টা করো দিয়ে দেওয়ার বা প্র্যাকটিসটা করার অ্যাটলিস্ট। ওকে, তো আমার এই পর্যন্তই আজকে কথাবার্তা ছিল। স্যার, হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। স্যার মানে ওই রেকর্ডটা যদি 2-1 দিনের মধ্যে হবে স্যার, আমি তো দিই নাই। হ্যাঁ হ্যাঁ দাও, অসুবিধা নেই, ওইটাই বললাম যে ডেডলাইন পার হইলেও দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আর কেউ কিছু বলবা, নাহলে আমরা শেষ করতে পারি। স্যার আই গেস আমরা আজকে শেষ করতে পারি স্যার। হ্যাঁ ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে।